আপনাদের খুব পছন্দের ধারাবাহিক জোয়ার ভাটার দুজন অন্যতম প্রধান চরিত্র নিশা এবং ভানু আমাদের সঙ্গে আজকে রয়েছে দ্য ওয়ালের মুখোমুখি। কেমন আছো বলো দুজনে? খুব ভালো। এক্সেলেন্ট, দারুণ। কি করে দারুণ আছো আমি তো বুঝতে পারছি না, এত গরমে। কাজটা ভালো হচ্ছে যে, ওই জন্য ভালো আছি আমরা। কাজটা ভালো হচ্ছে, কাজটা ভালোবাসি সব সময়। তাছাড়া ফ্রেন্ডসদের মধ্যে আছি, ইটস লাইক এ ফ্যামিলি, সব সময় এনজয় করি। মানে তখন আর গরমটা খুব একটা টাচ করতে পারছে না। না, টাচ মানে কি, বাইরে কম বেরোয়, ভেতরে তো এসি। ফ্লোরেও মোটামুটি জাস্ট শট নেওয়ার সময় এসিটা অফ থাকে, তখন একটু হয়তো ঘামটা ম্যানেজ করতে হয়, আদারওয়াইজ ইটস কুল অল দ্য টাইম। আমরা গরমে আউটডোরও করেছি। হ্যাঁ অবশ্যই, সেটা কিছু করার নেই। সিন যদি ভালো হয় তখন সত্যি ওইটা একটুখানি ওভারলুক করাই যায়। সিন কেমন চলছে, মানে ভালো বলতে কেমন চলছে? ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং চলছে। কি চলছে এখন ভানু আর নিশার মধ্যে? ভানু তো পার্টনারশিপ হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল, মানে ডে ওয়ান থেকে ভানু নিশার একটা ছায়া সঙ্গী বলা যায়। কেউ কেউ বলে ডান হাত, কেউ বলে বাঁ হাত। আমি তো বলি যে মানে ভানু ছাড়া নিশা অসম্পূর্ণ। আবার অনেকের অনেক মতভেদ রয়েছে যে নিশা শুধুমাত্র স্বার্থের জন্যই ভানুকে কাজে লাগায়, কিন্তু নিশা ডে ওয়ান থেকে ক্লিয়ার যে ওর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই বা কোনো ভালোবাসা নেই, কিন্তু ও সেটা জেনেও একতরফা একটা ভালোবাসা আছে নিশার প্রতি, এবং সে ওটাতেই খুশি। আমিও এটাতেই খুশি যে তুই মেনে থাক, আমার কোনো অসুবিধা নেই। এইটা তোমরা তো মানে পর্দার পিছন থেকে পর্দার সামনে যারা রয়েছে তাদের মনের ভাবটা কি করে বুঝতে পারছো? মানে দর্শকরা কি এই ভালোবাসাটাকে ঠিকভাবে নিচ্ছে? কারণ আমরা ভীষণই মন্তব্যকে গুরুত্ব দিতে ভালোবাসি, মানে বিশেষ করে আমাদের হাউস থেকে দেখি খুব মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয় আর কি, মানে কে কাকে কি অ্যাঙ্গেলে দেখছে। আমাদের বিশেষ করে ভানু এবং নিশার যে কেমিস্ট্রিটা, এটা নিয়ে তো মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয়ই। তার কারণ ওর মানে নিশাকে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সংলাপের মাধ্যমে এটা ক্লিয়ার করানো হয় যে আমার তোর প্রতি কোনো ভালোবাসা নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে ওকে টেকেন ফর গ্রান্টেড ভাবার মতো মেয়েও নিশাকে পোট্রে করা হয় না কখনো। আর ওটাও পুরো টিপিক্যাল একতরফা ভালোবাসা যেটা। এবার মানুষের অনেকের অনেক বক্তব্য, কারোর বক্তব্য হচ্ছে যে নিশাকে ওর বিয়ে করা উচিত, বা মানে নিশার ভানুকে বিয়ে করা উচিত। তা আলটিমেটলি জিৎ বাসুর প্রতি ওর প্রেমটা আছে, তাহলে ভানুকে কি করে বিয়ে করবে বলো? তো এরকমই আর কি ব্যাপারটা। তবে ওই একতরফা ভালোবাসার ওই জোরটাও তো ভয়ঙ্কর, সেই জোরেই হয়তো দুজনে একসঙ্গে আছে এখনো। আচ্ছা, ভানু কি এই যে একতরফা ভালোবাসার অভিনয়টা করছে, সেটা কি রিয়েল লাইফে ছোটবেলা থেকে এই অবধি কখনো হয়েছে যে কোথাও কারোর প্রতি একটা একতরফা ভালোবাসা, সেই দিক থেকে আর অন্য দিক থেকে কোনো রেসপন্স নেই? আমার ব্যক্তিগত জীবনে হ্যাঁ হয়েছে। হয়েছে ব্যক্তিগত জীবনে? হ্যাঁ, মানে সেই গল্পটা কেমন ছিল? সেটা কি স্কুল লাইফে? সেই গল্পটা ইনফ্যাক্ট তার সাথে ফ্রেন্ডশিপও হয়েছে, আমার বন্ধুত্ব হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি বুঝেছি, মানে সরে এসেছি আর কি। মানে এখন যখন এই চরিত্রটা পোর্ট্রে করতে হচ্ছে বা এই অভিনয়টা করতে হচ্ছে, তখন কি সেই দিনগুলো মনে পড়ছে? তখন তো অনেকটাই ছোট ছিলাম, মনে 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 তো পড়ে এক সময় যে ছোটখাটো একটা মোমেন্টস মনে পড়ে গেল আমার, যে হ্যাঁ এরকমও করেছি, ঠিক আছে। বাট এমনিতেই এত কিছু পেয়ে যাচ্ছি, মানে যেরকম ডেসক্রিপশন দেওয়া হচ্ছে ক্যারেক্টারে, যেরকম আমাদের ডিরেক্টর আমাদের বুঝিয়ে দেন মানে ক্যারেক্টারের ব্যাপারে বা সিনের ব্যাপারে, তো সেটা অনেক হেল্প করে। এতগুলো এপিসোড পেরিয়ে গেল ধারাবাহিকটার, ভানু কি মানে দর্শকদের থেকে সেই রকম একটা ভালোবাসা পাচ্ছে? তার এই একতরফা ভালোবাসাটা বিশাল ভালোবাসা, মানে বলে বোঝাতে পারবো না। আমি তো রেগুলার কমেন্টস এসব চেক করি, এখন ভালো ভালো বলে বা চেক করতে থাকি আর কি। একটা লোক তৈরি হয়ে গেছে, কিছু করার নেই। ওই আর একটু কাটলাম, মানে জোয়ার ভাটার ওই একমাত্র একটা চরিত্র প্রথম দিন থেকে মানুষের প্রিয়। সে অগাধ ভালোবাসা অগাধ পাচ্ছে ভালোবাসা, দর্শক। মানে এটা মানে প্রচন্ড ভালো একটি চরিত্র। মানে প্রত্যেকটা অভিনেতার স্বপ্ন থাকে বোধহয় এরকম একটা চরিত্র পাওয়ার জন্য, প্রথম দিন থেকে ক্লিয়ার। এবং সেই চরিত্রটাকে অসাধারণ করে ফুটিয়েও তুলছে। অদ্ভুত মায়া আছে ওর মধ্যে, যখনই পাঠ করে একটা অদ্ভুত মায়া লাগে। তো ওই জায়গা থেকেও হয়তো সাকসেসফুল। হ্যাঁ, এটা হয়তো। ফ্লোরের সহ অভিনেতা হিসেবে কেমন পাও? খুব ভালো, খুব বাধ্য ছাত্র, কথা শুনে আর খুব ইচ্ছা শক্তি, ওর চেষ্টা করে, ভীষণ চেষ্টা করে। মানে এটা ওর প্রবাবলি এটা ওর মানে এরকম মেইন ট্র্যাকে ওর ফার্স্ট সিরিয়াল এটা, তো সেখান থেকে দাঁড়িয়ে অসাধারণ ওর ডেডিকেশন।
এটা আমার খুবই ভালো লাগে। সুতরাং ভানু খুব ভালোবাসা পাচ্ছে দর্শকদের হ্যাঁ থেকে। অবশ্যই। পারফরমেন্সের দিক দিয়ে আমি বলবো, আমি যখন শুটিং ফ্লোরে থাকি তখন অনেক সময় হয় যে বিভিন্ন কারণে হয় না যে ফোকাস করতে পারছি না, বা লাস্ট মিনিটে জাস্ট স্ক্রিপ্টটা পেলাম আর এই 1-2 মিনিটের মধ্যেই স্ক্রিপ্ট হাতে পেলাম আর এই শর্টে যেতে হলো, তো জাস্ট হয়ে উঠছে না, হয়তো ফোকাস করতে পারে, যাই হোক শর্টটা ঠিক যাচ্ছে না, রিটেক হচ্ছে, তখন শ্রুতি অনেকটা হেল্প করে আমায়, জাস্ট বলে যে কাম ডাউন হবে, জাস্ট টেক ইউর টাইম। বাবুদা তো আছেই, বাবুদা কিন্তু শ্রুতি সেদিক দিয়ে অনেকটা মানে সেই manage সেই করার গাইডেন্সটা চেষ্টা করে, বা হ্যাঁ, সেই কোঅপারেশনটা সবসময় পাওয়া তো যায়। এটা একটা বড় অ্যাডভান্টেজ ওর সাথে সিন করার সময়। আর তাছাড়াও যারা বা সহ অভিনেতা একটু অভিজ্ঞ আর বয়স্ক, হ্যাঁ। তাদের থেকেও তো সেই রকম গাইডেন্স ইনফ্যাক্ট ওর সাথে আমার সিনই বেশি থাকে। হ্যাঁ। আর হ্যাঁ, অজিত থাকে উচিত থাকে, আর সব থাকে জিৎ বাসুর সাথেও থাকে। সত্যি, হ্যাঁ সবার সাথেই থাকে। সত্যি কথা বলতে আমি এখানে মানে লেস এক্সপিরিয়েন্সড, মানে সবচেয়ে বেশি মানে সবচেয়ে অভিজ্ঞতা কম আমি বলবো মেগার দিক দিয়ে। সেখানে একদম মানে কেরিয়ারের প্রথম ধাপের অভিজ্ঞতা, সেই সেই হিসেবে কিন্তু মানে তুমি ভীষণ ব্লেসড যে Blessed। এমন একটা সেট পেয়েছো অবশ্যই। কিংবা এমন একটা কাজ করতে পারছো। একদম একদম। আর প্রত্যেকটা অভিনেতা সবাই তো অভিজ্ঞ, সবার থেকে আমি সেই রেসপন্সটা পাই, সেরকম হেল্পটা পাই, কোঅপারেশনটা পাই যথাযথ। খুব ভালো লাগে সবার সাথেই সিন করতে, আর ভালো লাগে মানে যাই। ঠিক। আমি অনেক ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে অভিনেতা অনেক হবে। অনেক ছোটবেলা থেকে না, এটা শুরু হয় আমি মডেলিং, আমি ভেবেছিলাম মডেলিং করবো 2010-এ বা 2011-তে। তখন ধীরে ধীরে আমি চেষ্টা করলাম যে যাই হোক আমি নিজেটাই সবকিছু করবো। তো কল সেন্টার জয়েন করলাম, ভেবেছিলাম তার পাশাপাশি মডেলিংটা করবো, কিন্তু হয়ে উঠলো না। বাড়ি ফিরে গেলাম, তারপরে 2-3 বছর পর মডেলিং স্টার্ট করলাম, কলকাতা শিফট করলাম, তারপরে মডেলিংটাই করতে থাকলাম। দেন আস্তে আস্তে 2020-তে আমি থিয়েটার জয়েন করি, তখন টানা থিয়েটারটাই করলাম, মডেলিংটা সাইড করে দিলাম একদম। তো মাঝখানে তারপরে এই 4-5 বছর পর টানা থিয়েটার করার পর একটা এরকম সুযোগ পেলাম, তো কিন্তু সেটাই সেই প্রথম সুযোগেই একেবারে দর্শকদের ভালোবাসায় ভরে যাচ্ছে, এবং তারপরে কি মনে হচ্ছে যে এরপরে কেরিয়ারটা একটা লম্বা হতে পারে? প্রথম সুযোগ এক্স্যাক্টলি বলবো না, কিন্তু সুযোগ পেয়েছি, সামহাও হয়ে ওঠেনি, মানে কাজটা হয়নি, ভালো ভালো কাজও ক্যান্সেল হয়েছে, তো একটা কোথাও ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সেটা কাটিয়ে উঠেছি পজিটিভলি। নিজের স্কিলটা বেটার করব, কিভাবে কিভাবে নিজেকে মেনটেন করব সব দিক দিয়ে, সেই চেষ্টাটা লাগে মানে চালিয়ে গেছি। তো ফাইনালি এই সুযোগটা আসে। আর নিজের লাইফ দিয়ে এটা বোঝানো যেতে পারে যে স্ট্রাগল করলে তার একটা ফল পাওয়া যায়। অবশ্যই, আর এটা স্ট্রাগল মনে করলে হবে না, মানে এটা কষ্ট না, এটাই তোমার জার্নি আমার মনে হয়। মানে এইটাই মানে যখন তোমার কাজ থাকে না, সেটাই শেখার সময়, মেন সময়। বাকি তো কাজ চললো তোমার, সেটা অ্যাকর্ডিংলি কাজ করতে হবে তোমার প্রোডাকশন অনুযায়ী বা ডিরেক্টর বা স্ক্রিন অনুযায়ী, কিন্তু তোমার আলাদা যেটা কাজ থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা তুমি ফাঁকা সময়েই পারবে করতে, তো সেটা ইউটিলাইজ করা খুব দরকার আমার মনে হয়। কিভাবে এই গরমের দিনগুলো পার করছো, মানে কি কি খেতে হচ্ছে, কিভাবে মেনটেন করতে হচ্ছে? শ্রুতিকে আগে জিজ্ঞেস করি। বাড়ির খাবার পুরো একদম, বাইরের সেটে কি কি খাওয়া দাওয়া হচ্ছে? সিটে কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, বাড়ির খাবারই খাই, আসে বাড়ি থেকে। আর ব্রেকফাস্টও নিয়ে আসি বাড়ি থেকে। কি নিয়ে আসো? ব্রেকফাস্ট এক এক দিন এক এক রকম। এখন যেমন বাড়িতে মা বাবা নেই, তো এখন খাবার মানে আমার তো দুই বাড়ি থেকে হাফ হাফ করে খাবার আসে, শ্বশুর বাড়ি থেকেও হাফ আসে, যেহেতু ওপর নিচ। তো এখন বাবা মা যেহেতু নেই, তো লাঞ্চের পুরো দায়িত্বটাই শ্বশুর বাড়ি থেকে হচ্ছে। আর ব্রেকফাস্ট আমি নিজে বানিয়ে নিয়ে আসি আপাতত। ব্রেকফাস্টে কি খাচ্ছ, মানে সেটা সেটা জানতে পারলে আমরা দর্শকরাও ব্রেকফাস্ট আমি যেটা গরমকালে খুব যেটা ভালোবাসি সেটা হচ্ছে চিড়ে দই। ভীষণ ভালোবাসি আমি খেতে চিড়ে দই। না মিষ্টি দই? টক দই, টক দই। এবার যদি আমার মনে হয় যে একটুখানি মিষ্টি করার দরকার, তাহলে একটু জ্যাগরি পাউডার নিয়ে নিই। আর যদি খুব আমি তো ভীষণ আম খেতে ভালোবাসি, তো একটু চিড়ে আম দই, এটার মতো কম্বিনেশন তো মানে বাঙালিদের কাছে এর থেকে প্রিয় একটা কম্বিনেশন, যারা ভালোবাসে এইটা একটা খুব ভালো কম্বিনেশন। তো চিড়ে আম দই আমাদের মেকআপ রুমে আরো আমাদের হেয়ারের দিদি খুব ভালোবাসেন, উনি খায়। তো আগেও আরেকজন ছিলেন আমাদের সাথে, শ্রী খুব ভালো খেত চিড়ে আম দই। আমাদের মেকআপের আছে তাইবু, ও খুব ভালো খায়। তো আমাদের চলে এটা চিড়ে আম দই। আর একটা কালকে খেলাম কি যেন, মিউসলি দই খাই, তারপর কর্নফ্লেক্স দই খাই, তারপর কিছু কিছু দিন একটু, আজকে যেমন সকালবেলায় আমার ওই
মিষ্টি জাতীয় কিছু খেতে ভালো লাগছিল না, তাই আজকে ইচ্ছা করেছে ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগি খেয়েছি। আর নিজে থাকলে এই চিটিং গুলো করা হয়, মা থাকলে হেলদি ব্রেকফাস্ট করে দেয়, বাট আমি না, এখন একা আছি, লক্ষ্মী মেয়ের মতো কাজকর্ম করছি বাড়ির, আর ম্যাগিটাও খেয়েছি। আর মাঝে মাঝে নোনতা খেতে ইচ্ছা করে, একটুখানি ব্রেড টোস্ট, একটু এগ। তোমার ক্ষেত্রে গরমে কি ডায়েট? এমনিতেই তো তুমি খুব ডায়েট মেনটেন করো, সেটা তোমাকে দেখেই বোঝা যায়। জানি না কি কি মনে হয়, কিন্তু একটা ডায়েট যেটা আমি বছরের পর বছর ধরে রেখেছি, হ্যাঁ। আর সেটা খুব সিম্পল, মানে বানাতে খুব একটা অসুবিধা হয় না, নিজেই করে নিই অনেক সময়। বাড়ির বাইরে থাকি তো, আমি তো এই শহরে মানে একাই শিফট করেছিলাম আর এখনো একাই রয়েছি। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে আমি ওদের খাবারে ভাগ বসাই, যেহেতু ওদের খাবারটা বাড়ি থেকে আসে, আর দুটোই হেলদিও হয়, অ্যাট দ্য সেম টাইম ভীষণ টেস্টি হয়, তো সেটা আমি খুব এনজয় করি। ব্রেড এগ আর কলা। আর ওগুলো তো চলে আসছে। কি কি? ব্রেড এগ আর কলা হ্যাঁ। কন্টিনিউটি রোজ চলছে। রোজ, বছরের পর বছর। আচ্ছা, ব্রেড এগ আর কলার বদলে ওকে তুমি ব্রেকফাস্টে কিচ্ছু খাওয়াতে আর পারবে না। ইদানিং আমি একজন চলে। আমার আন্টের বাড়ি যাচ্ছি, একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, আত্মীয় বলতে পারো। তো ওখানে থাকলে হেলদি হোমলি ফুডটা পেয়ে যাবো। কিন্তু অনেক সময় শুনেছি, বা যারা একটু হেলথ কনসিয়াস কিংবা অনেক ডায়েটিশিয়ানরাও বলে থাকেন যে ব্রেডটা নাকি খুব হ্যাঁ, একটা, এটা আমিও শুনেছি। হ্যাঁ ও কিন্তু যা ঝরিয়ে নেয় আর ম্যাটার করে না গো। হ্যাঁ ব্রেডটা নাকি খুব আনহেলদি, সেটা হতে পারে, কিন্তু আমি আর সেরকম অপশন পাই না। আর সেটা হলে এটা ইজি টু গেট, মানে তৈরি করতে হয় না, বানাতে হয় না, just মানে যেটুকু toaster এ কার্বোহাইড্রেট করে নিই। দরকার সেটা তুমি এখান থেকেই পেয়ে যাও। হ্যাঁ, আমি আর সত্যি বলতে আমি এত মাপি না, মানে কি কার্বস নেব মেজার করে খাই না এত, এটা কিন্তু- শুরু থেকে। এত মেজার করে না খাওয়ার পরেও এত সুন্দর চেহারাটা যে, একটা ভয়ঙ্কর করে ও। কারণ এটা আমি বহু বছর ধরে করে আসছি রীতিমতো ভাত ওয়ার্কআউট। খায়, ভাত তরকারি মাছ মাংস আমি ডিম সব খাই, আমি জাস্ট যে বাইরের ভাত যে জাঙ্ক এইটুকু ফুডটা সেটাও অ্যাভয়েড নয়। করি, ঠিকঠাক। জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করি, বাইরের খাবো না, ব্যাস। আর সেরকম না। আর ওয়ার্কআউটটা আমি মানে কনসিস্টেন্ট। আর আর যারা ধরো মানে নিউ জেনারেশনেও যারা ধরো একটু বডি বিল্ডিং করতে চাইছে, হ্যাঁ। একটু ফিট থাকতে চাইছে, তাদেরকেও কি তুমি একই রকম পরামর্শই দাও? আমি বলবো যতটা পারবে তারা ন্যাচারালি এটা অ্যাডাপ্ট করুক। ইটস অল অ্যাবাউট হ্যাবিট। কোনো একটা ভালো ডিসিপ্লিন যদি ও নিজের লাইফের মধ্যে কেউ নিয়ে আসে, খাওয়া দাওয়া ভালো, হেলদি ডায়েট রাখলো, রেগুলার ওয়ার্কআউট, প্রপার রেস্ট, আর কিছু আমার মনে হয় না যে দরকার পড়বে। দিস গুড ইনাফ। মানে এত প্রোটিন শেক, না না, আমি কোনোদিন সাপ্লিমেন্ট ও একদম ন্যাচারালি করেছে এটা। আমি তো দেখে, ওকে তো আমি বহুদিন ধরে আমরা একে অপরকে চিনি, ডে ওয়ান থেকে ওকে এরকমই দেখছি, এত মেনটেন। হ্যাঁ, কোনো রকম যে আমি ওকে যখন আমার সাথেই ও খায়, আমি দেখিনি কখনো যে না আমি একটু বেশি খাবো না। প্রপার খায়, প্রপার ঝরিয়ে নেয়, ওই জন্য ওর গায়ে লাগে না, মানে ওই পেটে লাগে না, যেটা এখানে আমার যেমন জল খেলেও পেটে লাগে। যেহেতু আমার ইনজুরিজ আছে, ওই জন্য আমার জিম একদম রেস্ট্রিক্টেড প্রচন্ড ভাবে, আমার জিম করা একদম বারণ। তো ও আমাকে পরামর্শ দেয় একটু ফ্রি হ্যান্ড করলে, বা এই যে আমি নতুন ডায়েটটা শুরু করেছি, ও সব থেকে বেশি ও খুশি যে করো। আমি বাইরের কোনো খাবার খাই না, সেটা ডায়েটে থাকি না থাকি, কোনোদিনও বাইরের খাবার খাই না আমি। ওই জন্য স্কিনটা দেখবে ঠিক থাকে আমার। যেমন কোনোদিনও এখনো পর্যন্ত ওরকম যে পিম্পল ভর্তি একনি, তোমার যেমন স্কিন সুন্দর, জল, বাড়ির খাওয়ার, ফল, এগুলো খেলেই ঠিক থাকা যায়। তার জন্য কিছু ইনজেকশনস বা সাপ্লিমেন্টস লাগে না। হ্যাঁ, মানে এটা তো এখন খুব দেখা যায় যে মানে বিভিন্ন জিমে সেখানে বারবার করে এরকম একটা চার্ট করে দেওয়া হয় যে এই সাপ্লিমেন্ট খেতে হবে, এই পাউডার খেতে হবে। বিকজ ওটা তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে শর্টকাট নেওয়ার। শর্টকাটে তোমার ফাস্ট রেজাল্ট পাবে, তার সাথে সাথে তুমি পাবে effects সাইড তো এফেক্টস আছে। পাবে, তার উপর তোমার ডিপেন্ডেন্স চলে আসবে। সেটা নির্ভর করতে হবে সেই সাপ্লিমেন্টস এর উপর বা ডায়েটের উপর। তো এখন যদি একটু ধৈর্য ধরে প্রপার ডায়েট, মানে সাধারণ ডায়েট নিয়ে যেটা হেলদি, আর রেগুলার ওয়ার্কআউট, এটা যদি কন্টিনিউ করা হয়, আমার মনে হয় একটু সময় লাগবে কিন্তু ভালো রেজাল্ট পাবে, আর সেটাই ধরে রাখা ইজি হবে ইন দ্য লং রান। তো আমি সেটাই করে এসেছি, আর আমার সেটাই বলবো যে বাকিরাও তাই করুক। মানে সেটা তোমার ডায়েটটা সম্পর্কেও, মানে যদি আমার দর্শকরা শোনে, নিশ্চয়ই এটা দিয়ে উপকৃত হবে, কারণ এত সুন্দর ফিগারটা তুমি মেনটেন করেছো এবং তাতে যে ডায়েট ফলো করছো সেটা সত্যিই মানে অ্যাপ্রিসিয়েটেবল। আর এখানে বাড়িয়ে চাড়িয়ে বলার কিছু নেই। আমি কেন বলবো যে অন দ্য কন্ট্রারি, আমি যদি সত্যি বলি তা আরো
দু চারজন যে সামনে আমায় শুনছে তা আরো সেটাতে আরো এক হবে, আর ইনফ্লুয়েন্স তাদের হবে। পছন্দের ভানু যে এই কথাটা বলছে সেটা শুনলে তো আরোই। Thank আর you. পছন্দের ভানুর চেহারারও তো অনেক পছন্দের দিওয়ানা লোকজন আছে। তারা তো আমাকে মানে ও সবাইকে রিপ্লাই করে, আমিও করি, যারা আমাদের ডিএম করে আর কি। তো অর্ধেকের বেশি হচ্ছে উফ ভানুদার চেহারাটা মাশাআল্লাহ কি ভালো। তো খুব ভালো লাগে আমার। আর ও আমার এখানে অন্যতম একটা প্রিয় সহ অভিনেতা। তো ওকে নিয়ে যাই ভালো হয়, সবকিছুই যেন আমার খুব ভালো লাগে। এটা ভীষণ ভালো I লাগে, know. ফিলস ভেরি পার্সোনাল। মানে আর মানে মহিলা অনুরাগী তো প্রচুর তৈরি হয়েছে এই যে এতগুলো এপিসোডের পরে। আমার তো একটা আলাদা তারা নাম হয়েছে কবে- ভানুদা, আচ্ছা, সবাই ভানুদা। হ্যাঁ, সবাই ভানু। ভানুদা একটা নতুন নাম। তাদের কাছ থেকে কি ধরনের কমেন্টস আসে সেগুলো পড়ে ভালো লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, সব পজিটিভ। কি ধরনের কমেন্টস আসে? একটা বলি আমি, হ্যাঁ বল। বলো। আমাকে যেটা সবাই করে ওকে নিয়ে, তুমি জিতবাসুকে নিয়ে নাও, ভানুরে আমায় দিয়ে দাও। কেউ ভানুকে ছাড়তে চায় না, আমাকে বলে তুমি জিতবাসুরে নিয়ে নাও, ভানুরে আমায় দিয়ে দাও। আর সব আমাদের অনুরাগী বেশি তো বাংলাদেশি, তো ওর দে ভেরি সুইট, মানে এত মিষ্টি করে বলে যে প্লিজ। আর ওকে অনেকে বানো লেখে, ভানু লেখে। ও এক এক জায়গায় অনেক ওদের উচ্চারণ এক এক, তো ও ভানুকে বানো বলে, আমাকে নিচা বলে, নিশাকে নিচা, মানে ওদের হয়তো চকে সব এরকম কিছুটা বলার ব্যাপার আছে। নিচা আর বানো আঞ্চলিক আবার ভাষা যেটা অনেকে বলে। আবার অন্য একজনকে আবার কারেক্টও করে দেবে ভানু। হ্যাঁ। ওটা correct করে দেবে। তো কমেন্ট সেকশনটা পড়তেও কিন্তু ভীষণ মজা লাগে না? হ্যাঁ, আবার একজন বলছে যে যদি তুমি মানে সেই সময় সিঁদুরটা তুমি গিয়ে পরিয়ে দিতে পারতে খুব ভালো। গল্প লিখে ফেলে লোকজন যে তুমি কেন জিতবাসুকে অ্যালাউ করলে বিয়ে করতে, নিশা নিজে সিঁদুর পরে নিল, তুমি পরিয়ে দিতে পারতে। স্ক্রিপ্ট রাইটার অন্য একটা ওরাই করে। ওরাই। আচ্ছা এই দর্শকদের চাহিদা অনুযায়ী কি খানিকটা স্ক্রিপ্টটা এগোয়? চাহিদা অনুযায়ী মানে দর্শক এই তো দেখতে একটু আগেই বললে যে হ্যাঁ, এগুলো কিন্তু মানে প্রায়োরিটি দেওয়া হয়, priority কিন্তু দেওয়া হয়। সেই অনুযায়ী এগোয় না ব্যাপারটা। কিন্তু আমি নিজের ট্র্যাকের ক্ষেত্রে দেখেছি যে ভীষণ কোইন্সিডেন্ট হয়, ভীষণ। মানে ওনারা একটা চাইছে, আমি দেখি অলরেডি স্ক্রিপ্টটা কালকে, মানে এটা তো সম্ভব না যে সুশান্তদা বসে বসে সোশ্যাল মিডিয়া দেখেন যে কে কি চাইছে। ঠিক। তার মানে ওনারা কতটা যে দ্বারা দর্শকদের বোকা ভাবে না, ছাড় অত বুঝবে না, তারা হচ্ছে সবচেয়ে বড় বোকা। সব থেকে বিচক্ষণ না, মানুষ বাবা। কিন্তু টেলিভিশনের সামনে বসে থাকে। সত্যি তো তাই, শুধুমাত্র দর্শকদের জন্যই তো কাজটা একদম, করা। মানে আমি নিজে শুনেছি তো যে ও ছাড়তো বুঝবে না, তো আমি শুনেছি এটা। আমি আগের সিরিয়ালেও অনেক বড় বড় মানুষের কাছ থেকে শুনেছি যে ওটা আমাদের টেকনিক, ওগুলো অডিয়েন্স অত ধরতে পারবে না। তাহলে আর অডিয়েন্স কোনো একটা হাড়ের পেছনে সেফটি পিন লাগানোটাকে গোল করে পাঠাতো না যদি নাই বুঝতো তারা। তো তারা ভীষণই ইন্টেলেকচুয়াল। আরে বাবা। আর আমি যখনই মাচা করতে যাই বুঝি ওরা এত সুন্দর সূক্ষ্ম বিশ্লেষণ করে, তখন বোঝা যায় যে থ্যাংক গড যে তারা আছে, তাদের জন্য কাজটা খেটে করি, তারা মানটা দেয় এই জন্য। মানে ওনাদেরকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাই যখন মানে এই কোইন্সিডেন্স গুলো দেখি তখন মনে হয় যে না, ঠিকই তো বলছে, ওনারা তো মানে বিচক্ষণ মানুষ, ওরাও হয়তো কিছুটা ভাবে যে গল্প এটা করা উচিত, এটা হওয়া উচিত। সো এটাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, শুধু ভালো লাগার জন্য কমেন্টগুলো আমি দেখি না, তার চেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে ওরা যেভাবে অ্যানালাইজ করে প্রত্যেকটা ক্যারেক্টার, যেভাবে বোঝে, আমি ওদের কমেন্টস গুলো থেকে সেই পার্সপেক্টিভ থেকে ভাবি যে হ্যাঁ সত্যি তো ভানুর সাথে এটা হয়েছিল বা পাস্টে কি হয়েছিল সেটা আবার দেখতে পাই। তখন আমার খুব মানে ইজি হয়ে যায় আমার জন্য ক্যারেক্টারটাকে আরো স্ট্রং করে বা ভাবা যে হ্যাঁ এটাও তো ঠিক, এটাও তো ঘটেছিল। ধারাবাহিকের Point of বাইরে মানে ভানু চরিত্রের বাইরে প্রেম এবং বিয়ে এবং অন্যান্য কিছু সেইগুলোর একটু খবর জানতে চাই। হাঁড়ির ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক, জাস্ট কাজ, আমার ওয়ার্কআউট, বাকি মিউজিক মানে শোনা। একেবারে গুড বয়। গুড বয় ব্যাড বয়ের ব্যাপার নেই এখানে। যারা প্রেম করছে তারা ডেফিনেটলি ব্যাড না, ভালোবাসা ছাড়া পৃথিবী চলবে না, তাই না? তাই হয়তো। সেই জন্যই তো চলছে ভালোবাসার জন্য, আর কিছু না, ওটাই ড্রাইভ করেছে ওকে। তুই তো বুঝলি না, আর কি করবো এখন, শাখা সিঁদুর মাথায় নিয়ে বসে আছি, হাতে নিয়ে বসে আছি। ওর অবজেকশন আছে কি জানো, বল। ওই যে সেই মশারি খাটিয়ে হ্যাঁ, জলের জগ নিয়ে হ্যাঁ। যদি পড়ে থাকিস ভালো তাহলে মানুষের দুনিয়া মানে নেই। ওর জীবনের চাহিদাটাই কম, ওর জীবনে একটাই উদ্দেশ্য, নেশা। ওর কে বাবা কে মা, ওর টাইটেলটাই বোধহয় আমি এই রিসেন্ট জানলাম যে ওটা ভানু ঠাকুর। সেটাও আমি কেস উঠলো আদালতে, সেদিন আমি জানতে পারলাম যে ভানু ঠাকুর।
তো ভানুর মানে ভানু ইজ ইকুয়াল টু নিশা, নিশা। এর বাইরে ওর কোনো জীবন নেই। এটাই ওর পৃথিবী। নিশাই ওর নেশা। পৃথিবী নিশাই ওর নেশা, পুরো- নিশার পুরো নেশাতেই ও জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন একদম। দুদিন আগে একটা সিনে জিৎ বাসুকে বলে এলো মুখের ওপর যে আমি নিশাকে ভালোবাসি, আপনি হয়তো জানেন না, কিন্তু নিশা আমাকে ভালোবাসুক না বাসুক আমি নিশাকে ভালোবাসি, আর এই যে কমিটমেন্ট এটার সাথে আর কারো কমিটমেন্টের তুলনা হয় না। হুম। আর এই কমিটমেন্ট আজীবন থাকবে যতদিন বেঁচে থাকবো। মানে ও কারোর বউ হোক, As কারোর simple মা as that. হোক, ওর কাছে যায় আসে না। নিশা আমার। এটা ওর পাগলামি জায়গা বলবে, ওর মধ্যে সেই জিনিসটাই নেই, সেলফ রেসপেক্ট নেই, যা বলবে, বাট ইটস হেম। সুতরাং এই ভানু আর নিশার যে নেশা, সেই নেশায় বোধহয় মানে মাদকতা পেয়ে গেছে আমাদের দর্শকরাও। সুতরাং এই ধারাবাহিক অনেকে চলতে ভাষা থাকুক। বলে, হ্যাঁ? আমাদের জন্য আমাদেরকে ভাষা বলে, ভাষা বলে, নিভা নিভা, বলে, বাট নিভা। ভাষা সাউন্ডস গুড। ভাষা, ভালোবাসার ভাষা বলো, বা আর কি ভাষা, অব্যক্ত ভাষাও তো হয় অনেক, যেগুলো হতেই পারে। হ্যাঁ, অব্যক্ত ভাষাও তো থাকে অনেক, মনের ভেতরকার অনেক কথা থাকে যেগুলো অব্যক্ত থেকে যায়, তো সেগুলো তো কথাই মানে ভাষাই। তো ভাষা থাকুক, নিভা থাকুক, হোয়াট এভার ইউ কল, আমাদের নিভা ডাকো কি হুম। ভাষা ডাকো কি নিশা ভানু বলো কি নিচা বানু বলো, আমাদের কাছে তোমাদের ভালোবাসাটাই আসল। আর একদম। হ্যাঁ, বছরের পর বছর চলতে থাকুক জোয়ার ভাটা। আর এই যে মানে ভালোবাসা দিচ্ছে দর্শক অলরেডি, মানে সত্যি খুব ভালো লাগে কাজ করতে। মানে এটা তো একটা আলাদাই ড্রাইভ আমাদের, আরো ভালো বেটার কাজ করার জন্য। সেটাই হচ্ছে, আমরা চাইবো যে আরো ভালোবাসা দিক আমাদের দর্শকেরা, দেবেও আমরা জানি। আর সেইভাবেই আমরা নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত করছি আর লেগে থাকবো। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় অভিনবর সঙ্গে শানি, দ্য ওয়াল কলকাতা।